সর্বনাশ সবাই করতেছে সব জায়গাতে। তো 48 বিসিএস প্রিলিমিনারির আনুষ্ঠানিক ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। আমরা রুটিন প্রায় সম্পূর্ণ করে এনেছি, আজকে রাতের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। কালকে মে মাসের 1 তারিখ, 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো 2 তারিখে তোমাদের আগেই সবাই রুটিন পেয়ে যাবে। 48 বিসিএস প্রিলিমিনারি এটি দীর্ঘ সময় পরে হবে। আজকে আমাদের পিএসসির উপরে আজকে একটা বড় লেখা আছে, সম্ভবত সমকালে সেখানে এই গত 8 মাস যাবত বাস্তবে পিএসসি কতটুকু করেছে। যখনই আমরা দেখেছি পিএসসি প্রায় নতুন নতুন কথা বলে, 1 বছরের ভিতরে শেষ করব, যেটা বলে সেটা কখনোই তারা করে না, পারে না, সেটাও স্বীকার করে না। জাতির কাছে তারা জবাবদিহি নয়, অথচ তারা সাংবিধানিক একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে এই নয় সে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে। একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতির হাতে কার্যত নির্বাহী কোনো ক্ষমতা নেই বিধায় তার অপরাধ করার সুযোগ নেই। এ কারণে তার বিরুদ্ধে কোনো মামলা করার প্রয়োজন হয় না এবং সংবিধানও নিষেধ আছে। তো এছাড়া প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠান অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আমরা যদি দেখি যে 4 বছর সময় যদি লেগে যায়, সেখানে একটা ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে তারা এতদিন বসে থাকবে না। এতদিন তারা বসে চাকরি বেকার অবস্থায় থাকবে না, তারা অন্য কোনো না কোনো চাকরি দিয়ে চলে যাবে। আরেকটা জায়গা সেটা হচ্ছে কোন রকমের একটু সুযোগ পেলেই বিদেশে চলে যায়। বিদেশেও শিক্ষা একটা বড় বাণিজ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে চলে যায়। তো যা হোক, এই বাস্তবতায় তোমরা যারা আশা করছো 48 বিসিএস যদি ডাক্তার হয় তাহলে তোমরা 39 বিসিএস হয়ে যাবে অটো। এদিকে 46 বিসিএস এর কি বলবে যে রিটেন পরীক্ষা অলরেডি মে মাসের 8 তারিখে শুরু হওয়ার কথা ছিল, সেটা স্থগিত করা হয়েছে। কেন করা হলো, কি কারণে করা হলো? এক্ষেত্রে পিএসসির কোন ধরনের মেরুদণ্ড আছে বলে আমার মনে হলো না। সঙ্গত কারণে প্রত্যেকটা রোটেশনাল পিস হাতেই থাকবে। তো তোমরা হয়তো আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে কোনো এক সময় তোমাদের সার্কুলার হবে। হয়তো 26 সালের জুন জুলাইয়ের দিকে তোমরা পরীক্ষা দেবে। অর্থাৎ আমাদের হাতে সময় প্রায় 14 মাস। এই 14 মাস আমরা সব টিচার তোমাদের সাথে থাকব। আমি আগেই বলেছিলাম যে তোমরা যারা 48-এ ভর্তি হবে সেখানে তোমাদের ইংলিশ পড়াবে 2 জন। একজন হচ্ছে জাহাঙ্গীর,
সে দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছে, এখন সে ব্যাংকার, ব্যাংক জবেও সে পড়াবে ইংলিশ। আর ব্যাংক জবে পড়াবে হলো দুর্জয় আর হলো জাহাঙ্গীর। আমি সাধারণ জ্ঞান নিয়ে প্রতিটা সেকশনে থাকবো। আর হলো অঙ্ক ফারাজ এবং মিরাজ এরা রয়েছে। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে হাইসার রয়েছে এবং ভূগোল ও পরিবেশে রয়েছে তানভীর। আর ওদিকে ডেলি সায়েন্স বা দৈনন্দিন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে মালেক। তোমরা যে টিচারগুলো পাচ্ছ, আশা করি এদের দীর্ঘ অভিজ্ঞতা তোমাদেরকে অনেক উপকার করবে, হেল্প করবে। আমরা অবারিত বলছি, অবারিত করেছি যে তোমরা যে কোনো সময় যে কোনো ধরনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাথে কথা বলবো। তো যেটা বলছিলাম যে তোমাদের জন্য 3000 টাকা 60% ডিসকাউন্ট দিয়ে, সাথে আমার বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এবং ভূগোল পরিবেশ 4টি বই আমি তোমাদেরকে ফ্রি ডেলিভারিতে তোমাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এখন থেকে আমি জাস্ট বইয়ের উপরে পড়াবো। বইয়ের আজকে আমি যেটা পড়াবো সেটা একটু দেখে নেবে তোমরা। আগে তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা প্রথমেই কোনো শিট, গাইড, নোট এগুলো পড়তে যাবে না। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটার উপরে পিডিএফ দিয়ে দিব, কিন্তু প্রতি ক্লাসে যেহেতু বই দিচ্ছি ফ্রি, কাজেই যারা ভর্তি হবে তারা বই পেয়ে যাবে। এবং 6 তারিখ পর্যন্ত আমি তোমাদের এই সময়টা দিচ্ছি। 6 তারিখের ভিতরে যারা ভর্তি হবে তারা বই সহ বই পেয়ে যাবে। কাজেই বই পেয়ে গেলে শুধু বইয়ের উপরে আমি আলোচনা করব, যেটা 15 দিন অন্তর অন্তর হালনাগাদ তথ্য সেটি আমি তোমাদের পিডিএফ দিব। আজকে আমি যেটা পড়াবো এটার পিডিএফ দিব, আর প্রতি 15 দিন পর পর মাঝখানে ঘটে যাওয়া ঘটনা এর একটা ছোট্ট মূল্যায়ন ভিত্তিক, যাতে করে তুমি শুধু একটা তথ্য মুখস্থ করে ফেলো এরকমটি না। এই তথ্যের পিছনে ছোট্ট একটু ব্যাখ্যা থাকতে হবে, যেটা তোমার ভিত্তিটাকে গড়ে দেবে। সেভাবে আমি তোমাদেরকে প্রোভাইড করব 15 দিন অন্তর অন্তর, ওইটা পিডিএফ পাবে। তো যাই হোক, তোমাদের সাথে আসো, আমি আলোচনায় চলে আসি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো, বলছিলাম প্রথমে তোমরা শিট, গাইড, নোট কিচ্ছু পড়ো না, আগে সিলেবাসটা দেখো। সিলেবাসটা দেখো, সিলেবাস এন্ড অ্যাকর্ডিং সিলেবাস, কিভাবে সেই সিলেবাসের ভিতরে কি কি আসে সেগুলো ভালো করে দেখো। দেখে তারপরে তুমি পড়তে যাও। তো যখন তুমি আমার সিলেবাসটা দেখবে, বইয়ের সূচিপত্র দেখবে, তখন দেখবে যে তোমার প্রয়োজনীয় বিষয়গুলো আছে কিনা। যদি না থাকে তো বলো তোমরা, স্যার এরকম একটা দরকার ছিল কিনা, আমি বলে দেবো যে অমুক জায়গা আছে, না থাকলে আমি যোগ করে দিব। তো যেটা বলছিলাম সেটা হলো, আজকে দেখো বাংলাদেশ বিষয়াবলীর প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি তোমাদের যেটা পড়াতে চাবো, জানাতে চাবো, সেটা হচ্ছে সিলেবাসের প্রথম ইস্যুটা কি। সিলেবাসের প্রথম ইস্যুটা কি আছে দেখো, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। খেয়াল করো, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস। মনোযোগ দিয়ে বাক্যটা সবাই দেখো, প্রাচীন কাল থেকে সমসাময়িক কালের ইতিহাস। অর্থাৎ তোমার এই একটা বাক্যের মধ্যে পুরো সিলেবাসটা নিহিত রয়েছে। তাহলে একটা বাক্যের মধ্যে পুরো সিলেবাস কিভাবে নিহিত রয়েছে আমি সেটা তোমাদের দেখাবো। অর্থাৎ সিলেবাসে পরবর্তী কি কি আছে সেটা আমি এই মুহূর্তে বলছি না, এই একটা, অর্থাৎ প্রাচীন কাল থেকে, অর্থাৎ আমাদের পড়ালেখা শুরু হবে প্রাচীন কাল থেকে, শেষ হবে সমসাময়িক। সমসাময়িক যাকে ইংরেজিতে বলে কন্টেম্পোরারি বা রিসেন্ট ইভেন্টস গুলো, বা সমসাময়িক কালে ঘটে যাওয়া
ঘটনাগুলো, সেখানে আমরা কি পাই দেখো, প্রাচীন কাল হতে সমসাময়িক কালে ইতিহাস। দেখো তো প্রথম তোমরা দুটো ভাগ করতে পারো কিনা। একটা হচ্ছে স্বাধীনতা পূর্ব, এই যে স্বাধীনতা পূর্ব, আর একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। লেখাটা একটু দেখো, তোমরা তো সবাই জানো যে আমাদের ইতিহাসে একটা ঐতিহাসিক যুগ আছে স্বাধীনতা পূর্ব। এই স্বাধীনতা পূর্বে আমরা দুটো ভাগ করেছি। তাহলে একটু যদি তোমরা লিখে জানাও যে সিলেবাসটাকে আমরা দুটো ভাগ করে যদি নেই, প্রথমটা হলো স্বাধীনতা পূর্ব আর এটা হলো স্বাধীন বাংলাদেশ। অর্থাৎ প্রাচীন কাল থেকে ৭১-এর ২৫ মার্চের পর্যন্ত, ২৬ মার্চ থেকে আমরা স্বাধীন, তার আগ পর্যন্ত আমরা এখানে পড়বো, আর এখানে স্বাধীন বাংলাদেশের বিষয়গুলো নিয়ে আসবো। কেউ যদি একটু মন্তব্য করতে পারো যে বাংলাদেশ অ্যাফেয়ার্সকে দুটো ভাগ করতে পারি কিনা আমরা। ঝিরঝির করে কেন? আবার তো সেই শুরু হয়ে গেল। যে যদি কেউ বুঝে থাকো একটু লেখো যে এটা ঠিক আছে কিনা, যে আমরা দুটো ভাগ করেছি, একটা হচ্ছে স্বাধীনতা পূর্ব আর হচ্ছে স্বাধীন বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ তন্ময়, তুমি বলেছ যে জি স্যার, বুঝতে পেরেছ। আর যদি কেউ বলতে চাও বলো, তোমরা কথা বললে সুবিধা আছে। এবার আসো, সেটা হলো স্বাধীনতা পূর্বকে আমি দুটো ভাগ করেছি। একটা হচ্ছে ঐতিহাসিক কাল পর্ব, তোমরা ক্লাসের পরে এটা পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা আমি অনেক কিছু আছে সেখানে, এখানে আমি অত কিছু আনিনি, আলোচনা করব। ঐতিহাসিক কাল পর্ব, ঐতিহাসিক কাল পর্বে আবার তিনটা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আর একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, আর একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস। খেয়াল করো, প্রাচীন যুগ শুরু হলো কখন, শেষ হলো কখন, মধ্যযুগ শুরু হয়েছে, শেষ হয়েছে, আধুনিক যুগ শুরু হয়েছে। আমরা কিন্তু পরবর্তী সময় এই যুগের নতুন কোনো নাম দেইনি, নতুন কোনো নাম দেওয়া হয়নি। যেমন অত্যাধুনিক যুগ বলে কোনো যুগ বলা হয়নি, তবে যুগের বৈশিষ্ট্যের অনেক পরিবর্তন হয়েছে। এখন আমি এই যুগের কথা বলছি, তাহলে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ আসলো। আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে নেই, আমাদের প্রাচীন যুগ শুরু হচ্ছে কখন। সবসময় মনে রাখবে, আমরা যখন থেকে ইতিহাস জানি, অর্থাৎ তার আগে ইতিহাস জানি না, যখন থেকে ইতিহাস জানি অর্থাৎ তার আগের ইতিহাস জানি না। তাহলে যখন থেকে জানি আমাদের ইতিহাস, তখন থেকে আমাদের ইতিহাস শুরু হয়েছে। সেখান থেকে শুরু হয়ে একটা পর্যায়ে এসে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার ফলে পরবর্তী সময় ঐতিহাসিকরা ওই সময়কালটাকে প্রাচীন যুগ বলেছে। তাহলে প্রাচীন যুগের ইতিহাস আমরা পাই কার মাধ্যমে? পাই হলো গ্রিক ঐতিহাসিকদের লেখনীর মাধ্যমে। তাহলে গ্রিক ঐতিহাসিকরা আমাদের এখানে কখন এসেছিল? এসেছিল ৩২৭ খ্রিস্টপূর্ব গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে যে অভিযান হয়েছিল ভারতে, তার সেলুকাস সেনাপতি ছিল, তার মধ্য দিয়ে। এবং আলেকজান্ডার যেখানে গিয়েছেন তিনি তার গ্রিক দার্শনিকদের নিয়ে গিয়েছেন, ঐতিহাসিকদের নিয়ে গিয়েছেন। এবং আমরা ভারতে সেই গ্রিক ঐতিহাসিকদের লেখা বইতে ভারতের কথা প্রথম জানি। এ কারণে প্রাচীন যুগটা শুরু হচ্ছে আলেকজান্ডারের ভারত অভিযানের মধ্য দিয়ে। আলেকজান্ডারের ভারত অভিযানের মধ্য দিয়ে আমাদের ইতিহাসটা শুরু হলো। সেই ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শাসন প্রতিষ্ঠা করেছেন, যার অর্থমন্ত্রী ছিলেন কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের বংশের শাসনের অবসানের পর আমরা দেখেছি যে সেখানে এসছে
বিদেশ থেকে পাহলব শক তো অনেকেই আসছে। সেখান থেকে পরে আমরা দেখলাম গুপ্ত বংশ এসছে। গুপ্ত বংশের একটা পর্যায়ে সমাপ্ত হলো, আমাদের বাংলার ইতিহাসে আসলো গৌড়রাজ, যেখানে আমরা শশাঙ্ককে পাই। শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর আমাদের এই বাংলায় কার্যত কোনো শাসন ছিল না। 750 খ্রিস্টাব্দে আসলো গোপাল পাল নামে একজন শাসক, যার মধ্য দিয়ে এই সময়টাকে, এটা বিশেষ এসছে, এইটাকে বলা হয় হলো মাৎসর ন্যায় বা মাসের ন্যায়। অর্থাৎ 637 খ্রিস্টাব্দে আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক মারা যাওয়ার পর থেকে 750 113 বছর এই বাংলায় কোনো শাসন ছিল না অথবা সুশাসন ছিল না। সে কারণে মানুষ অত্যাচার করেছে। আমরা বলি মাসের রাজ্য, কিন্তু মাসের রাজ্যে রাজা নেই। রাজা না থাকার কারণে ধরে নেওয়া হয় বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে গিলে খায়, সেটাকে বলে মাৎসর ন্যায়। অর্থাৎ মাছের রাজ্যে যেমন শক্তিশালীরা দুর্বলদেরকে খায়, ঠিক সমাজে যখন শাসন না থাকে শক্তিশালী মানুষরা, সন্ত্রাসীরা তাদের গরিবদের সম্পদ লুটপাট করে নিয়ে যায়। এটা হয়েছিল। তারপর পাল শাসনের অবসান হলো, সেন শাসন আসলো। সেন শাসনের অবসান হলো, আসলো আমাদের বখতিয়ার খলজি মুসলিম শাসন নিয়ে। এই মুসলমানদের কাছ থেকে ব্রিটিশরা শাসন নিল, সেই শাসনটা হলো আধুনিক শাসন। তাহলে এই যে মুসলমানদের শাসনটাকে বলা হলো মধ্যযুগ, আর ব্রিটিশ শাসনটাকে বলা হলো আধুনিক যুগ। খেয়াল করো, আধুনিক যুগ কেন বলা হলো? এ কারণে বলা হলো, আমি একটু বর্তমানে একটা একটা করে দেখাবো যে ভারতবর্ষে যত আধুনিক সংস্কার প্রায় সবই হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে এবং পরবর্তী সময়ে ব্রিটিশ শাসন আমলে। আমি দেখাচ্ছি তোমাদের যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসন আলাদা করে আমরা দেখব। তাহলে যেটা হলো আধুনিক যুগটা হয়েছে সংস্কারের কারণে, সেটা কি দাঁড়ায় বা আসো, আমি ব্রিটিশ আমলটা 1947 সালে আমরা শেষ হয়ে গেল। 47 সালে শেষ হয়ে যাওয়ার পর তোমরা জানো যে দেশ ভাগ হলো, আমরা পাকিস্তান হলাম। তোমাদেরকে অবশ্যই জানতে হবে পাকিস্তানের প্রেক্ষাপটটা কি। পাকিস্তানের প্রেক্ষাপট না জেনে আমরা হঠাৎ করে পাকিস্তান পেয়ে গেলাম, এটা কি হয়? তোমরা একটু বলো তো, ব্যাকগ্রাউন্ড ছাড়া, প্রেক্ষাপট ছাড়া কি কখনোই কোনো একটা জায়গায় উপনীত হওয়া যায় না। এখন তোমাদের জিজ্ঞেস করা হয় পাকিস্তান ছিল মুসলমানদের রাষ্ট্র, তো মুসলমানদের রাষ্ট্র ভাবনাটা কিভাবে শুরু হলো, সেখানে তুমি অনেক কিছু পাবে। বঙ্গভঙ্গের কথা জানবে, সেখানেও মুসলমান হিন্দুর কথা জানবে, মুসলিম লীগের কথা জানবে। মুসলিম লীগ তো মুসলমান ছাড়া কেউ করবে না। আবার তুমি যখন যাবে 1937 সালে 35 সালে ভারত শাসন আইন, সেই মোতাবেক 37 সালে নির্বাচন, যে নির্বাচনের বাংলায় মুসলিম লীগ সরকার গঠন করেছিল। তারপরে আমরা দেখলাম সেটা হলো 40 সালে লাহোর প্রস্তাবের আগে 1930 সালে প্রথম পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বলা হয়। তোমরা কেউ বলতে পারবে দেখে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কাকে বলা হয়? প্লিজ একজন লিখে দাও, পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কাকে বলা হয়? গোরে চলতেছে। তোমরা একজন বলতে পারবে, কেউ একজন না বলো বা একজন হা বলো, দেখি না বলো, কেউ যে জানো না সে না বলো। পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কে?
হ্যাঁ বলেছো, কেউ বোধহয় বলেছো, আমার এখানে আসছে না, আমার এখানে নেটে একটু প্রবলেম হচ্ছে। একজন বলেছো মোহাম্মদ আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না, আরেকজন বলছো আল্লামা ইকবাল, ধন্যবাদ। সাদিকুল ইসলাম, অনেক ধন্যবাদ। উনি হচ্ছেন উর্দু কবি আল্লামা ইকবাল। উনি 1930 সালে এলাহাবাদে মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে সভাপতির ভাষণে ব্রিটিশ সরকার কাছে দাবি জানিয়েছিলেন পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে মুসলমানদের রাষ্ট্র গঠনের জন্য। খেয়াল করো, উনি বলেছিলেন পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান। আচ্ছা, এই যে আল্লামা ইকবাল যে মুসলমানদের রাষ্ট্র কথা বলেছিলেন, তার মধ্যে কি আমরা ছিলাম? ইয়েস অর নো বলো। আমি তো বলছি পাঞ্জাব, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, এখানে কি আমরা আছি? ইয়েস অর নো বলো একজন। আরে যে যা পারো বলতে থাকো। গোলাম আল্লামা ইকবাল, হ্যাঁ ধন্যবাদ। সারওয়ার সাহেব, নো, এটাই সুন্দর। না জানা এটাই স্বাভাবিক। ও যে আমি নিশ্চিত, আমি একটু পরে বলার পরে সাদিকুল ইসলাম জীবনও ভুলবে না। তোমাদের একটা বড় দুর্বলতা, জানি না, এইটা আমি জানাতে চাই না সাবদেরকে, এটা বড় দুর্বলতা এবং এটা তোমার নেগেটিভ একটা বিষয়। আচ্ছা ধন্যবাদ। এই যে একজন বলেছো ইয়েস, মিতুল বলেছো ইয়েস। আচ্ছা, আমি বলেছিলাম সেটা হলো এখানে আমরা নাই। মিথুন তুমি যেটা বলেছো, আমি বলেছিলাম আল্লামা ইকবাল মুসলমানদের রাষ্ট্রের প্রস্তাব করেছেন 1930 সালে। সেখানে আমরা মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলা নেই, অথবা 47 সালে তো আমরা মুসলিম রাষ্ট্র হয়েছি। 1933 সালে চৌধুরী রহমত আলী, যিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন, তিনি পাকিস্তান নামকরণটা করেছেন। এই পাকিস্তান নামকরণটা করেছেন, দেখো একটু বুঝে নাও কোনটা নেব, খেয়াল করো। PAKISTAN, পাকিস্তান। এই পাকিস্তান নামকরণটা করেছেন চৌধুরী রহমত আলী 1933 সালে লন্ডনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বসে। আমি তথ্যগুলো বলছি, সব লিখছি না। এই পাকিস্তান নামকরণটা দেখো, প্রথম হচ্ছে PAK, পাক, এটা হচ্ছে একটি শব্দ। STAN, স্থান, এটা হচ্ছে আরেকটি শব্দ। এবার আসো, এই PAK পাক, P ফর পাঞ্জাব, A ফর, দেখি তোমরা কি বলতে পারো, A ফর কি বলতে পারো দেখি। P ফর পাঞ্জাব, A ফর একটা স্থানের নাম। 5টা স্থানের নাম নিয়ে, নামের অক্ষর নিয়ে তিনি দুটি অর্থবোধক শব্দ, একটা হচ্ছে পাক মানে পবিত্র, স্থান মানে জায়গা, পবিত্র জায়গা, এটা করেছেন। তো P ফর পাঞ্জাব, A ফর কি বলতে হবে কেউ বলো দেখি। A ফর, লেখা কি বোঝা যাচ্ছে ঠিক মতো? রাজীব খান, রাফাত, কেউ কি জানা আছে এ ফর কি? এ ফর কি? এটা মজার জায়গা, এগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে কেন বাংলাদেশ হয়েছিল, কেন 71 সালে বাংলাদেশ হতে হলো।
কেউ একজন বলো। এ ফর, কেউ বলবে না, আফগানিয়া। আফগানিয়া, আফগানিয়া এটা হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আরেকটি নাম। তাহলে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর, কে ফর কাশ্মীর। তাহলে হয়ে গেল পাক মানে এটা উর্দু শব্দ যার অর্থ হচ্ছে পবিত্র। এ পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর, বাস হয়ে গেল। এরপরে এস টি এ এন, আইটা পরে বলছি। এস টি এ এন, স্থান, এটা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে জায়গা। আর এটা আবার সংস্কৃতিতে বলা স্থানা। তাহলে স্থান হচ্ছে, স্থানে কি, এই এস ফর সিন্ধু, এস ফর সিন্ধু, টি এ এন বেলুচিস্তানের শেষ তিনটা বর্ণ। তাহলে পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান, এই পাঁচটি জায়গার বর্ণ নিয়ে চৌধুরী রহমত আলী 1933 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের রাষ্ট্রের নামকরণ করেছিলেন পাকিস্তান। আইটা বসানো হয়েছে উচ্চারণের সুবিধার জন্য, আইটা বসানো হয়েছে উচ্চারণের সুবিধার জন্য। তাহলে একটু বলো তো যে তোমরা এটা ক্লিয়ার হলো কিনা যে পাকিস্তান, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে কি আমাদের পূর্ব বাংলা আছে না? এরকম হলে কেমনে হবে কত দেখি। আচ্ছা, এখানে কি আমাদের পূর্ব বাংলা আছে? পাকিস্তান নামের সাথে কি আমরা আছি? আর ভাই নাই, পাকিস্তান নামের সাথে আমরা নাই। অথচ 47 সালে কিন্তু আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, অথচ পাকিস্তানের নামের সাথে আমরা নাই। তাহলে আসো, সেটা হলো আমরা এরপর 1940 সালে লাহোর প্রস্তাব, 1940 সালের লাহোর প্রস্তাব 23 মার্চ, তার আগে 22 মার্চ লাহোরে মুসলিম লীগের সভা বসে। সেই সভায় মুসলিম লীগের সভাপতি মিস্টার জিন্না উনি বললেন যে ভারতে মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, এই দুই জাতির ভিত্তিতে ভারত ভাগ হতে হবে, যেটাকে তোমরা সেই বিখ্যাত টু নেশন থিওরি বলে জানো। তাহলে আমার মনে হয় তোমরা এখন টু নেশন থিওরির জনক কে? মিস্টার জিন্না কখন বলেছেন? 1940 সালের 22 ফেব্রুয়ারি লাহোরে মুসলিম লীগের সভায়। ঠিক তার পরের দিন ভারতে 11টা প্রদেশের মধ্যে একমাত্র সবেদন নীলমণি বেঙ্গল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন একজন মুসলমান, তার নাম হলো আবুল কাসেম ফজলুল হক। তোমরা কি কেউ বলতে পারবে আবুল কাসেম ফজলুল হক কত সালে শেরে বাংলা হয়েছেন? দেখি কেউ বলতে পারো কিনা একটু। আসলে দেখি অনেকে তো অনেক রাজনীতি করো, অনেকে তো অনেক কথা বলো। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা একটা বই পড়ে রাজনীতি করে, আর একটা বই পড়ে যারা রাজনীতি করে তারা ভয়ঙ্কর। আর বেশিরভাগই বই না পড়ে রাজনীতি করে তারা আরো ভয়ঙ্কর। পড়ালেখা করব, রাজনীতি করব না, এই জন্য খুব কষ্ট হয়, মন খুব খারাপ হয় যে আমাদের দেশের রাজনীতিবিদরা দেশ চালান, পড়েন না। যাক, আমার ভাগ্য ভালো যে আমি 1000 খানেকের মতো রাজনীতি বই পড়া হয়ে গেছে, 1,500 থেকে 2,000 বই আমার কাছে আছে, আমি যখন খুশি বই কিনি। আচ্ছা যাও, তারপর যেটা বলছিলাম সেটা দেখো তোমরা একটু বলতে পারো কিনা যে লাহোর প্রস্তাব 1940 সালে দিয়েছিলেন শেরে বাংলা। সেখানে বলা হয়েছিল
পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে আরেকটি রাষ্ট্র, দুটো রাষ্ট্র নিয়ে গঠিত হবে তোমার ফেডারেল স্টেট। দেখো, উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে একটা স্টেট, আর উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে আরেকটি স্টেট। এই দুটো স্টেট নিয়ে হবে হলো একটা ফেডারেল স্টেট, অর্থাৎ যুক্তরাষ্ট্র। তাহলে লাহোর প্রস্তাবে যে মুসলমানদের রাষ্ট্র কথা বলা হয়েছিল, সেই রাষ্ট্রটা কোন ধরনের রাষ্ট্র হওয়ার কথা ছিল? যুক্তরাষ্ট্র। কিন্তু 1947 সালের 14 আগস্ট পাকিস্তান যুক্তরাষ্ট্র হয়নি, হয়েছিল ইউনিটারি স্টেট। দেখো, 1947 সালের 14/8/1947 পাকিস্তান হয়েছে ইউনিটারি স্টেট। ইউনিটারি স্টেট কথা ছিল হবে ফেডারেল স্টেট, যুক্তরাষ্ট্র হয়েছে এককেন্দ্রিক রাষ্ট্র, ইউনিটারি স্টেট। কেন হয়েছে একটু ব্যাখ্যা জানতে চেয়েও তোমরা, স্যার এটা কেন হলো? যদি এইটা না হতো, একটু লিখে রাখো, ফারুক স্যার বলেছেন, যদি জিন্নাহ সাহেব শেরে বাংলার প্রস্তাব বাতিল না করতেন, ফেডারেল স্টেটের জায়গায় ইউনিটারি স্টেট না করতেন 1946 সালের এপ্রিল মাসের 6-7 তারিখে দিল্লিতে, তাহলে হয়তো বা পাকিস্তান এখনো ভাঙত না। তাহলে পাকিস্তান ভাঙার মূল কারণটাই হলো ফেডারেল স্টেটের পরিবর্তে হওয়া ইউনিটারি স্টেট। একটু যদি জানতে চাও পরে আমাকে বলো। যাও, তারপর আসো, আমি চলে আসি। সেই যে শুরু হলো, তারপর ভাষা আন্দোলন, আমরা এই 47 থেকে 71 পর্যন্ত আমাদের রাজনৈতিক ইতিহাস। এই সময়টায় আমরা শুধুমাত্র পূর্ব বাংলার এই জনগণের জন্য, বাঙালি জাতির জন্য এরা রাজনীতি করেছেন। মৌলানা ভাসানীর কথা বলো, শেরে বাংলার কথা বলো, বঙ্গবন্ধুর কথা বলো, আমাদের সেই ভাষা সৈনিকদের কথা বলো, আমাদের তাজউদ্দিনের কথা বলো, আমাদের কি বলে যে আমাদের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কথা বলো, এনারা সবাই সেই সময় থেকে এই রাজনীতি করে আসছেন বাংলার জন্য। তাহলে যা দাঁড়ালো, আমরা 71-এ সেই বাংলাদেশটা পেয়েছি। মাঝখানে আমরা 47 থেকে ভাষা আন্দোলন করে 1952-এর 21শে ফেব্রুয়ারি জন্ম দিয়েছি, যে 21শে ফেব্রুয়ারি পৃথিবীর ইতিহাসে একমাত্র মাতৃভাষা রক্ষার জন্য সালাম, বরকত, শফিক জব্বার, শফিউর রহমানরা জীবন দিয়েছিল। এর মধ্য দিয়ে জন্ম হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের। আমি এ ব্যাপারে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট, 71-এ বীর মুক্তিযোদ্ধা, 1 নম্বর সেক্টর কমান্ডার এবং আমাদের জেট ফোর্সের ফাউন্ডার, তিনি একটা লেখা লিখেছিলেন 1974 সালে, একটি জাতির জন্ম। যদি কেউ পড়তে চাও বলো, আমার কাছে সেই লেখা আছে, একটি জাতির জন্ম। সেই একটি জাতির জন্ম প্রথমেই তিনি বলেছেন 1948 সালে 21 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে বলা হলো উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, বাঙালি জাতির উন্মেষ ঘটেছে। জিয়াউর রহমানকে আমি স্যালুট জানাবো। একজন মুক্তিযোদ্ধা যিনি 74 সালে লিখেছেন, আমাকে স্যালুট জানাতে হবে, না হলে আবার অন্যায় হবে। তো যেটা বলছিলাম সেটা হলো, এই যে বিষয়টি আসলো 48 সাল থেকে ভাষা আন্দোলন, 1954-এর নির্বাচন, সেই নির্বাচনটায় মুসলিম লীগকে আমরা চিরতরে প্রত্যাখ্যান করতাম না যদি 52-এর 21-এর মধ্য দিয়ে বাঙালি জাতির ঐক্য না হতো। 56 সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হতো না যদি 52-এর 21-এর মধ্য দিয়ে আমাদের ঐক্য না হতো।
আবার ৬২ সালে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট প্রত্যাখ্যান করতে বাধ্য পারতাম না যদি ৫২-২১-এর মধ্য দিয়ে আমাদের ঐক্য না হতো। ৬৬ সালের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে বঙ্গবন্ধু ৬ দফা দিয়ে ১১ তারিখে ঢাকা এসে বলেছিলেন ৬ দফা বাঙালি জাতির মুক্তির সনদ। এই ৬ দফার পিছনে বাঙালি জাতি এত দ্রুত ঐক্যবদ্ধ হতো না যদি ৫২-২১-এর মধ্য দিয়ে আমাদের ঐক্য না হতো। ১৯৬৯ সালে মহান গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ঘরের ঠিকানা আমরা পেয়েছিলাম, সেই অভ্যুত্থান ইস্পাত কঠিন যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হতো না যদি ৫২-২১-এর মধ্য দিয়ে আমার ঐক্য না হতো। ১৯৭০ সালের নির্বাচন, সেই নির্বাচনে নৌকা মার্কায় যারা ভোট দিয়েছে আওয়ামী লীগের প্রতীক হিসাবে নয়, ভোট দিয়েছিল বাঙালি জাতির প্রতীক হিসাবে। শেখ মুজিব কখনোই এভাবে কথা বলে হয়নি আপনারা নৌকা মার্কায় ভোট দেন, আওয়ামী লীগের মার্কায় ভোট দেন। উনি বাঙালি জাতিকে সর্বদা সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ গুটি কয়েক রাজাকার ছাড়া, স্বল্প সংখ্যক রাজাকার ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সেদিনের বর্ণনা আমি যেহেতু দেখেছি, ছোট হলেও দেখেছি, মনে আছে, সব মনে থাকার কথা, কারণ আমার তখন ১১ বছর পেরিয়েছে। আর হয়তো ৬ মাস ১ বছর চললে যেতে পারতাম মুক্তিযুদ্ধে। তবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছি নানাভাবে। আমার এক মামা তার দোতলা বিল্ডিং ছেড়ে দিয়েছিল একটা ক্যাম্পের জন্য। আমরা সেখানে যেতাম, তাদের জুতা পরিষ্কার করতাম, তাদের রাইফেল, অস্ত্র, এলএমজি এগুলো তেল দিয়ে পরিষ্কার করে দিতাম, বলে দিত তোর এটা কর এটা কর। তাদের খাবারের জন্য ব্যবস্থা করতাম, লাকড়ি টাকড়ি গোছাতাম, চাল ডাল এগুলো জোগাড় করতাম। আবার যখন তারা যুদ্ধে যেত তাদের গুলির কি বলে যে এরকম স্টিলের বাক্স মাথায় নিয়ে দৌড়ায় নদীর ঘাটে দিয়ে আমরা আবার চলে আসতাম। তো যাক, এটা আমার ব্যক্তি জীবনে কথা বলছি, ৭১-এর জীবনের গল্প বলছি। তারপর যা দাঁড়ালো সেটা হলো, এই যে যদি হতো, তার মানে ৭১ থেকে ৭৭-৭১ আমাদের রাজনীতি। এবার এই ৭১-এর মুক্তিযুদ্ধের পর আমরা ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম, চলে আসলাম মুক্ত বাংলাদেশ। দেখো মুক্ত বাংলাদেশ, এই মুক্ত বাংলাদেশে এসে তুমি কি পড়ছো দেখো। সিলেবাসে ২ নম্বর আছে বাংলাদেশের কৃষি, সিলেবাসে ৩ নম্বরে বাংলাদেশের জনসংখ্যা। এই জনসংখ্যা আছে, আদমশুমারি আছে, জাতি আছে, গোষ্ঠী আছে, উপজাতি আছে। তারপর আছে বাংলাদেশের অর্থনীতি। এই অর্থনীতিতে রয়েছে তোমার হলো আমাদের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা রয়েছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, আমাদের জাতীয় আয় ব্যয় তাদের বাজেট রয়েছে, আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম রয়েছে এবং দারিদ্র বিমোচন রয়েছে। তারপর দেখো সিলেবাসের ৫-এ কি আছে, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। সিলেবাসের ৬-এ কি আছে, বাংলাদেশের সংবিধান। আমরা এই শিল্প বাণিজ্যে আমাদের শিল্প, এটা অর্থনীতি, কৃষি অর্থনীতি, অর্থনীতি, শিল্প বাণিজ্য অর্থনীতি, তিনটা মিলেই কিন্তু অর্থনীতি। তো শিল্প বাণিজ্যে আমরা বাংলাদেশের শিল্প সম্পর্কে ধারণা পাবো, আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কে ধারণা পাবো এবং আমাদের রেমিটেন্স সম্পর্কে ধারণা পাবো, আমরা কি বলবো যে ব্যাংক সম্পর্কে ধারণা পাবো, বীমা সম্পর্কে ধারণা পাবো। এগুলো সব হলো আমাদের এই শিল্প। দেখো মজার ব্যাপার, ৬ নম্বরে হচ্ছে বাংলাদেশের সংবিধান। এখন বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি গঠন করেছে, সেই কমিটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে তারা কি কি করতে বলেছে সেটাও আমি তোমাদেরকে জানাবো, কারণ সংবিধান এটা একটা রাজনৈতিক বিষয়। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধান, আমরা আজকে সেই সংবিধান যে সংস্কারের কথা বলেছি, এর আগে ১৭ বার সংশোধনী হয়েছে। এই সংশোধনীগুলো কি কি ছিল, এখন যে এটা জাতীয় ঐক্যমত যখন হবে তখন হয়তো সেইগুলো আগামী পার্লামেন্টে, কারণ পার্লামেন্ট ছাড়া সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। পার্লামেন্ট যখন হবে তখন সেই পার্লামেন্টে
এখন যেটা তারা ঐক্যমত্য হবে সেটা হয়তো প্রতিষ্ঠিত হবে, আশা করা যায়, আশা নাও করা যায়, আমরা জানি না আগামীতে কি হবে, কারণ আমাদের প্রেডিকশন করাটা খুব একটা সহজ নয় এই মুহূর্তে। এ কারণে নয় যে এই সংবিধান যেটা বলেছেন যে ভদ্রলোক, তিনি আমাদের ক্লাসমেট ছিলেন, তিনি আলী রিয়াজ সাহেব, উনি আমেরিকার একজন নাগরিক, উনি আমেরিকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কাজ করেন। তো উনি যেটা করেছেন সেটা কিন্তু বাংলাদেশে বিদ্যমান আওয়ামী লীগ ছাড়া অনেক দলই মানেনি। তার ভিতরে বিএনপি সিংহভাগ মূলনীতি পরিবর্তনের পক্ষে বিএনপি না, আর অনেক কিছু পক্ষে বিএনপি সেখানে নেই। তাহলে জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে একটা হতে পারে, না হলে তো আর একটা হবে। এই জন্য আমি এই মুহূর্তে প্রেডিকশন করছি না, যা হয় তাই তোমাদেরকে জানাবো। তারপর আসো 7 নম্বর, দেখো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা 1972 থেকে একেবারে বর্তমান পর্যন্ত, 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর শাসন আমল, 75-এর পর থেকে 1981 সালের মে মাস পর্যন্ত জিয়াউর রহমানের শাসন আমল, সামরিক শাসন আমল। জিয়াউর রহমানকে হত্যার পরে আমরা কিছুদিন পেয়েছিলাম 82 সালে 24 মার্চ পর্যন্ত সাত্তারের শাসন আমল। সাত্তারকে ক্ষমতাচ্যুত করে আসলো এরশাদের শাসন আমল 9 বছর ছিল। 1990 সালে 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। তখন সারা জাতি আশা করেছিল এইবার দেশে গণতন্ত্র আসবে, কিন্তু এরশাদের পতনের পর 1991, 96, 2001, 2008 এই 4টি নির্বাচন হয়েছিল। একটা ছিল সংবিধান বহির্ভূত 91 সালের শাহাবুদ্দিনের নেতৃত্বে কেয়ারটেকার গভর্নমেন্ট, আর বাকি 3টা নির্বাচন হয়েছিল কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে। তোমাদের কি কারো জানা আছে আমাদের দেশের নির্বাচনে পরাজিত দল কখনো পরাজয় মেনে নিয়েছে? পরাজিত দল কখনো পরাজয় স্বীকার করেছে? আমি কোন দলের নাম বলছি না, আমি ইলেকশন গুলো কথা বললাম। অপেক্ষাকৃত সর্বোচ্চ ভালো নির্বাচন হয়েছে এই সময়, কিন্তু পরাজিত দল কখনোই নির্বাচনটা মেনে নেয়নি। ফলে গণতন্ত্রের চর্চা, আবার সংবিধানে গণতন্ত্রের কথা বলা আছে, চর্চা, ডেমোক্রেসি বেসড অন প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস ডেমোক্রেসি যতই লেখা থাক না কেন তার কোন রকমের গুরুত্ব নেই। তোমরা দেখো আমাদের প্রতিবেশী ভারত, নরেন্দ্র মোদী দল জিতে গেল, বহু অপ্রত্যাশিত ভাবে কংগ্রেস অনেক কম আসন পেয়েছে, অথচ রাহুল গান্ধী বেরিয়ে এসে পরাজয় স্বীকার করে নিল, সোনিয়া গান্ধী এসে পরাজয় স্বীকার করে নিল এবং বিজেপিকে পার্লামেন্টে সহযোগিতা করার কথা বলল। এ কারণে ভারতে যারা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে পরীক্ষা দেয় অথবা বেঙ্গল সার্ভিসে পরীক্ষা দেয়, তারা সংসদ যখন বসে সংসদের দিকে তাকিয়ে থাকে। আজকে মন্ত্রী কি তথ্য দিল? ওরা পরীক্ষায় আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সামে ওই তথ্যটা লেখে যে অমুক তারিখে মন্ত্রী এটা বলেছেন। অর্থাৎ এর চেয়ে অথেন্টিক তথ্য তো পাওয়ার আর কোনো সোর্স নেই। আমাদের দেশে তোমরা কখনোই পার্লামেন্টের দিকে তাকাও না, এটার জন্য তোমরা দায়ী না, আমি বোধহয় বোঝাতে পেরেছি। তারপর 14 নির্বাচন, 18 নির্বাচন, 2024 সালের নির্বাচন, এটা তো ব্যাপক সমালোচনার সুযোগ তৈরি হয়েছে। কেন বিএনপি আসলো না, বিএনপি কে কেন আনার ব্যবস্থা করা হলো না, বা যে কথা দেওয়া হয়েছিল সেই কথা কেন রক্ষা করা হলো না, এগুলো নিয়ে আমাদের গণতন্ত্র আজকে সম্ভবত বড়ই হুমকির মুখে। তারপর আমরা দেখলাম যে মাঝখানে আসলো সেই কি বলবে যে ফখরুদ্দিনের সরকার, অর্থাৎ মঈনুদ্দিন, ফখরুদ্দিন, নিয়াজউদ্দিন, এদের সরকার আসলো। এখন আসলো আবার অন্তর্বর্তী সরকার। আমি জানি না আগামীতে দেশে গণতন্ত্রের চেহারা কেমন হবে। এই মুহূর্তে গণতন্ত্রের চেহারা কেমন আছে
আজকে দেখলাম অনেক জায়গায় লেখা, পত্রিকায় লেখা, এখন অনেকেই চাইলেও লিখতে পারছেন না মনে হচ্ছে। যেমন গতকাল 3টা টেলিভিশনের সাংবাদিক আমাদের একজন উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য তাদের চাকরি চলে গেছে। তো তোমরা দেখবে এটাকে কিভাবে বলবো। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা সিলেবাসের 8 নাম্বার, বাংলাদেশের সরকারের অঙ্গ। সরকারের অঙ্গ 3টা, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, আর একটা হচ্ছে আইনসভা আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। এই 3টা বিভাগের কার্যাবলী কি, এই 3টা বিভাগের তথ্যগুলো কি আছে, এগুলো সব আমরা এখানে যে জানবো। তারপরে শেষটা আছে দেখো বাংলাদেশের জাতীয় অর্জন। এখানে জাতীয় অর্জন, জাতীয় ব্যক্তিত্ব, খেলাধুলা, সাম্প্রতিক সকল ঘটনা। তাহলে একটু বিবেচনা করে দেখো যে আমাদের সিলেবাসে আলোচনা, এই যে এখানে যুগভিত্তিক আলোচনা আমি সব লিখে দিচ্ছি, এগুলো সব তোমাদের একটু পরে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফে এটা সবই আছে। পিডিএফ তোমরা 48 ক এ গ্রুপ, 48 বি গ্রুপ, এই দুটা গ্রুপে আমি পিডিএফ দেব। তো আর 48-এ আবার বলি, যারা 48-এ এ বি গ্রুপে আসো, অনেক ছেলে মেয়ে আসো, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তাহলে মনে রাখবে তোমাদের 3000 টাকা কোর্স ফি, সাথে 4টা বই ফ্রি পাবে। এবং এটা 6 তারিখ পর্যন্ত এটা থাকবে। এরপরে এই সিস্টেমে এটা টাকাটা পরিমাণটা বাড়বে। তো যাক, মুসলিম শাসন দেখো, এই যে মুসলিম শাসনের প্রেক্ষাপটে আমরা কি জানবো। তোমরা জানো 8ম শতকের 711 খ্রিস্টাব্দে বাগদাদের সুলতান হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানে এসেছিলেন। 712 খ্রিস্টাব্দে সিন্ধুর রাজা দাহির তাকে হত্যা করে সিন্ধু দখল করেছিলেন। কিন্তু সিন্ধুর সেই দখল ভারতে আরবীয়দের শাসন প্রতিষ্ঠিত হয়নি। আমি যখন ক্লাস করব তখন তোমাদের এখানে অনেক ভালো ভালো তথ্য জানবে তোমরা, যেগুলো ভালো লাগবে। কেন মোহাম্মদ বিন কাসিম পারলো, তো 7-8 বইতে পড়েছো, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় হলো না, ভারতে আরবীয়দের হলো না, শাসন প্রতিষ্ঠিত হলো না। শাসন প্রতিষ্ঠিত হয়নি মানে এর অর্থ এই না যে অন্য কোনো অ্যাচিভমেন্ট নেই। তারপর আমরা দ্বিতীয় পর্বে দেখব হলো 1096 থেকে 1096 থেকে তোমার 1130 সাল পর্যন্ত গজনী সুলতান ছিলেন তোমার সুলতান মাহমুদ। তোমাদের সবাই শুনে থাকবে সুলতান মাহমুদের 16 বছরে 17 বার ভারত অভিযান। কেন এসেছিলেন? উনি কিন্তু ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। কেন করেননি আমি সেটা জবাব দেব। এরপরে আমরা দেখলাম দ্বাদশ শতকের শেষ দিকে 1192 সালে তিনিও গজনী সুলতান মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি, উনি আসছিলেন দিল্লি এবং পাঞ্জাবের শাসক পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করতে। সেই প্রথম তরাইন নামক জায়গায় হয়েছিল। প্রথম তরাইনের যুদ্ধে ঘুরি পরাজিত হন এবং উনি চলে যান। তারপরে পরের বছর 1192 সালে তোমার দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, যে যুদ্ধে ঘুরি বিজয়ী হন এবং দিল্লি আজমিরের শাসক পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করা হয়। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যাওয়ার সময় তার অন্যতম সেনাপতি কুতুবউদ্দিন আইবককে দিল্লির শাসনে বসিয়ে যান। পরবর্তী সময় ঘটনা প্রবাহে একটা সময় 1206 সালের মার্চ মাসে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যখন গজনি ফিরে যাচ্ছিলেন, সেই সময় আততায়ের হাতে নিহত হলে কুতুবউদ্দিন আইবক নিজেকে দিল্লি সুলতান ঘোষণা করেন। এর মধ্য দিয়ে শুরু হলো ভারতে মুসলিম শাসন। আর ওই 1206 থেকে
26 পর্যন্ত ছিল সুলতানি শাসন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শেষ সুলতান লোদি বংশের ইব্রাহিম খান লোদিকে পরাজিত করে মোগল শাসন শুরু করেন। মোগলরা মুসলমান। এরপরে মোগলদের শাসন যখন চলছে তার আগেই সুলতানি শাসন আমলে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দর আবিষ্কার করে এবং ইউরোপীয়দের দীর্ঘ প্রতীক্ষিত আবিষ্কার হয়ে গেল। এর আগে তোমরা জানো, এটা ধারাবাহিক পড়াবো, কেন আবিষ্কার হলো, কেন ছিল, ভারতে কি ছিল। আমি এক কথা বলে দিই, ভারতের সৃষ্টিকর্তা প্রাচীন কালেই প্রাকৃতিক সম্পদ ঢেলে দিয়েছিল এবং সেই প্রাকৃতিক সম্পদের লোভে সারা পৃথিবীর জাতিগুলো ভারতে আসার চেষ্টা করেছে। আমরা জানতাম না, আমাদের ভারতীয় যারা ছিল তারা জানতো না ভারতে কি গোলাপের নির্যাস আছে, ভারতে জগৎ বিখ্যাত মশলা আছে। সেই মশলার কথা ইউরোপীয়রা জানলো কিভাবে? ইউরোপীয়রা কিন্তু আসার পথ জানে না, তাহলে ইউরোপীয়রা তো আসতো না, তারা জানলো কিভাবে? সেই প্রশ্ন রেখে গেলাম, আমি পরে উত্তর দিয়ে দিব। যাক, তারপর আসলো, আসার পরে বহুদিন, অর্থাৎ শুধু তো ব্রিটিশরা আসেনি, ফরাসিরা এসছিল, ওলন্দাজ এসছিল, তোমার অস্ট্রিয়া এসছিল, সুইডিশরা এসছিল, অনেক জাতি এসছিল, তোমার আর্মেনীয়রা এসছিল। কিন্তু পরিশেষে সবাই ধীরে ধীরে ইংরেজদের কাছে, কেউ কেউ ফরাসিদের কাছে তাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, বিক্রি করে দিয়ে চলে যায়। একমাত্র শক্তি হিসাবে টিকে ছিল ব্রিটিশরা এবং ফরাসিরা। এই ফরাসি এবং ব্রিটিশের মধ্যে 3 বার কর্ণাটকের যুদ্ধ হয়েছে এবং 3টা কর্ণাটকের যুদ্ধেই ফরাসিরা পরাজিত হয়। এইবার আসো আমি একটু তথ্য দিয়ে দিই। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বের উড়িষ্যার দেওয়ানি লাভ করে। তখন তার কিছু করার ছিল না। ইংরেজরা একদিকে দেখো, খেয়াল করে, যে 1757 সালে পলাশির যুদ্ধে ইংরেজদের জয় হয়েছে। 1764 সালে বক্সারের যুদ্ধে ওই মীর জাফরের জামাতা, যিনি আবার বাংলার প্রতি তার দরদ হয়ে গেছিল, তার সাথে যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ। সেই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। আর এদিকে 1757 থেকে 58 থেকে 62 পর্যন্ত যুদ্ধে, কর্ণাটকের যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়। তাহলে পলাশির যুদ্ধে জয়লাভ, কর্ণাটকের যুদ্ধে ফরাসিদেরকে পরাজিত করা এবং মীর কাসিমকে পরাজিত করা, 3টা জয়লাভ তাকে কি উৎসাহিত করে কিনা? সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তারপরে 1857 সালে সিপাহী বিপ্লব পর্যন্ত মোগলরা কোন রকম পেনশন নিয়ে চলতো। তারপরে তো বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হলো। তিনি সিপাহীদের পক্ষে ছিলেন, এই জন্য তাকে নির্বাসন দেওয়া হলো। উনি ওখানে মারা গেছেন, ওনার সমাধিটা রেঙ্গুনে রয়েছে। এভাবে আসলে ব্রিটিশরা শাসন করেছিল প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে প্রথম পর্ব। এই প্রথম পর্বে দেখো 1765 থেকে 1858, এই সময় জানতে হবে বিভিন্ন সংস্কার। প্রথম যেন প্রশাসনিক স্তর গড়ে ওঠা। আজকে থানা বলো, থানা থেকে থানা প্রশাসন বলো, আজকে মহকুমা বলো, জেলা বলো, বিভাগ বলো, কেন্দ্রীয় সরকার বলো, এই সমস্ত কিছু তারা করে দিয়ে গেছে। সেটা হলো প্রশাসনিক স্তর। শিক্ষা সংস্কার, তোরা কি কেউ জানো যে ভারতীয়দের জন্য
ইংরেজি শিক্ষা প্রবর্তন কে করেছিলেন তোমরা লিখে দিও। আমার এখানে মোবাইলটা হয়ে গেছে, ওই যে মানে কি বলবো, যে এখন আবার খুলতে হবে, লক করতে হবে, লক খুলতে হবে, সময় নষ্ট করছি না। তাহলে যা দাঁড়ালো সেটা হলো 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয়দের জন্য ইংরেজি শিক্ষা প্রবর্তন করেছিলেন। সেই শিক্ষার প্রভাবটা কি হয়েছিল? 1857 সালে পলাশী যুদ্ধ সিপাহী বিদ্রোহে দমন করার পর মহারানী ভিক্টোরিয়ার নির্দেশে এবং আদেশে ক্ষমতা চলে গেল কোম্পানিকে বাদ দিয়ে সরাসরি ব্রিটিশ সরকারের হাতে। সেই ব্রিটিশ সরকার আমলে আমাদের ভারতীয় জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটেছে। তার বিকাশের মধ্য দিয়ে 1947 সালে আমরা ব্রিটিশের কাছ থেকে ডোমিনিয়নের মর্যাদা পেয়েছি। এর মধ্যে তুমি 1885 সালে ভারতীয় কংগ্রেসের কথা জানবে। 1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ সম্পর্কে জানবে। 1919 সাল থেকে 1918 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে জানবে। 1919 থেকে 1924 সাল পর্যন্ত ভারতীয় মুসলিম লীগের নেতৃত্বে তুরস্কের খেলাফত প্রতিষ্ঠার জন্য খেলাফত আন্দোলনের কথা জানবে। 1923 সালে লোজন চুক্তির কথা জানবে। বেঙ্গল প্যাক্টের কথা জানবে। 1935 সালে ভারত শাসন আইনের কথা জানবে। 1940 সালে লাহোর প্রস্তাবের কথা জানবে। 1942 সালে কুইট ইন্ডিয়ার কথা জানবে। ক্রিপস মিশনের কথা জানবে। ওয়াবেল পরিকল্পনার কথা জানবে। সর্বশেষ 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা আইন জানবে এবং ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হয়েছিল, সেটা নিয়ে পরে গল্প হবে। তাহলে এইভাবে আসো। আর এরপরে তো আমি বলে দিলাম, এরপর এখানে সবই লেখা আছে, তোমরা দেখে নেবে। পিডিএফ এ এর চেয়ে বেশি আছে। এবার এই যে এগুলো সব বলে ফেলেছি, তারপর মুক্তিযুদ্ধ বলে ফেলেছি, এগুলো সব হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবে। আর আগামী কালকে তোমাদের গ্রুপে এবি গ্রুপে আর যারা ভর্তি হচ্ছে তাদেরকে আর একটা গ্রুপে অ্যাড করা হচ্ছে, যেটা মেসেঞ্জার গ্রুপে। সেটা যারা ভর্তি হবে তারাই শুধু জানবে। ভর্তি হয়ে যাওয়ার পর 6 তারিখের পর তোমাদের আর এই ক্যাটাগরির ক্লাস হবে না। যারা অ্যাডমিশন নেবে তাদেরকে ক্লাস করব। তো আশা করি তোমরা, যদি ভালো লাগে আমাদের আলোচনা, আমাদের শিক্ষক যারা রয়েছেন তাদের আলোচনা, তাহলে ভর্তি হও। আর এর চেয়ে কম টাকায়, বলতে গেলে তোমার 2000 টাকায় 1-1.5 বছরের মতো পড়বে। 160টার উপরে ক্লাস করব। আশা করি তোমরা বুঝতে পারবে। দয়া করে ভুল বুঝো না, সবাই ভর্তি হয়ে যেও। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।